এতক্ষণ সামনেটা দেখা যাচ্ছিল, এখন তাও দেখা যাচ্ছে না। এই যে ব্রিজ ভাই, এই যে পাওয়া গেছে। ওই যে আরেকজন ওদিক দেখি প্লেট বাইরে। এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে ওয়াইফাই চালু আছে এবং 6G নেটওয়ার্ক আমি পাচ্ছি এখানে। তো এটাই হচ্ছে মানামি লঞ্চের স্টারলিংক ইন্টারনেট। প্রতিধ্বনি হয় আর সামনে কেউ থাকলে সেও হর্ন দেয়, ঘন্টা বাজায়। এভাবেই কুয়াশা কেটে লঞ্চকে এগিয়ে যেতে হচ্ছে। খুবই ক্রিটিক্যাল পরিস্থিতি আর একদম ঠান্ডায় জমে যাচ্ছি। এই যে রেলিং দেখতে পাচ্ছেন, এই রেলিং কিন্তু সম্পূর্ণ ভিজা। আওয়াজ টের পাচ্ছি, হর্ন টের পাচ্ছি, কিন্তু জাহাজ দেখতে পাচ্ছি না। এই তিরি না, গলা বসে গিয়েছে। কফি সফি খাই গিয়ে। আরে স্যার আসলেই তো গলার থেকে কোনো আওয়াজই আসতেছে না। এদিকে লঞ্চের কেবিন করিডোর দেখেন, ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে না। এটা পটুয়াখালী রুটের চুইংগাম স্যার। অনেকে চিকনা সুন্দরী বলে, আমার মাঝে মধ্যে মনে হয় যে চুইংগাম স্যার। মোটু বতলুতে আছে না। শৈত্যপ্রবাহ খুবই প্রবল বেগে বইতেছে। তো এত ঠান্ডা যেটা এখানে সহ্য করে দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টকর। আরে ম্যাজিক সামনের থেকে একটা লঞ্চ আসতেছে। মানামি মার্ট, ঘরে বসে বিশ্ব কেনাকাটা। সেটা মানামির একটা অঙ্গ প্রতিষ্ঠান, বিশ্ব বরাবর। ও বাপরে, ঘাটে দেখেন এই যে মানিক রতন। এই ভিডিও করছি, আমরা সুমন ভাইয়ের বাচ্চা। এই যে সুমন ভাই, এই যে সুমন ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আরে যদিও ফেসবুক পেজের এই সম্পূর্ণ ভিডিওগুলো আপলোড করা হয় না, পেজটা এখনও রানিং হয় নাই। আপনাদের সাপোর্ট কামনা করছি, যারা ফলো করেন না ফলো করে দিবেন। তো সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের মানামি লঞ্চে ঢাকা থেকে বরিশাল ভ্রমণ ভিডিও। আল্ট্রা ওয়াইডে নিয়ে নেই। তো আজকে পারাবাদ 18 আছে, সুন্দরবন 16 আছে। আর মানামি লঞ্চে এর আগে একবার বরিশাল থেকে ঢাকা এসেছিলাম। তো ফুল ভ্রমণ ভিডিও আমার চ্যানেলে আছে, যারা দেখেন নাই তারাও দেখে নিতে পারেন। আর পুনরায় এখন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাব এই মানামি লঞ্চে। এই হচ্ছে মানামি লঞ্চের নিচতলার সামনের ফ্রন্ট সাইড, সামনের আবার ফ্রন্ট সাইড। ইংরেজি আস্তে আস্তে মুখে। তো এখানে বসা সম্পূর্ণ নিষেধ। তো দাঁড়িয়ে থাকতে পারেন, শুয়ে থাকতে পারেন, মজা করলাম। এখানে ওঠাই নিষেধ আর কি। এইখানে বসা না লিখে ওঠা নিষেধ লিখলে ভালো হয় সম্ভবত, আমার মতামত। এটা কর্তৃপক্ষের প্রতি আবেদন থাকলো। এখানে এটা কি সিভিয়ার রিপসল। তো এই হচ্ছে লঞ্চের নোঙ্গরের যে চাবিকাঠি, এখান থেকে যান্ত্রিকভাবেই নোঙ্গর ফেলানো যায়। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। তো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে লঞ্চে, বেশ কয়েকটা লঞ্চেই স্টারলিংক ইন্টারনেট সংযুক্ত করা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় তলা যাওয়ার সিঁড়ি। এখানে দেখেন মানামি মার্ট, স্টে হোম, গ্রুপ, শপ, গ্লোবাল, লাইফ বেটার। আচ্ছা, তো মানুষজন আসছে একটু, প্রচুর পরিমাণে গান চলতেছে লঞ্চে। তো যাই হোক, মানামি গ্রুপেরই কিছু প্রোডাক্ট লঞ্চ হয়েছে, সেক্ষেত্রে সাউন্ড বক্স, ব্যাগ, আরও বিভিন্ন প্রোডাক্ট। এটা মানামির একটা অঙ্গ প্রতিষ্ঠান। তো এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন এবং অনলাইন শপিংও করতে পারবেন। তো www.manami.com, manamimart.com। তাদের এই প্রোডাক্টগুলো লঞ্চ হয়েছে আর কি। আর এই হচ্ছে দ্বিতীয় তলা, যেখানে আগেও এসেছি। তো দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। তো এই ছিল কেবিনের চাবি, এখান থেকে সংগ্রহ করা হয়। তো আরও 3-4টা চাবি আছে, তার মানে হয়তো কয়েকটা কেবিন বুকিং হওয়া বাকি আছে। এইদিকে কিছু কৃত্রিম গাছগাছালি লাগানো, মানে বসানো আর কি। তো এদিকে আর কি দেখাবো। তো আকর্ষণীয় যেটা দেখাতে চেয়েছিলাম যে স্টারলিংক ওয়াইফাই। এই যে এখানে লেখা আছে ফ্রি ওয়াইফাই, কানেক্ট উইদাউট পাসওয়ার্ড। আমরাই সেরা। তো মানামিতেই বরিশালের রুটে প্রথম স্টারলিংক ইন্টারনেট লাগানো হয়েছে এবং এটা আপনি পাসওয়ার্ড ছাড়াই সংযোগ করতে পারবেন। যদিও আমি সংযোগ করেছি, তবে সেটা মানে পাসওয়ার্ড ছাড়া সংযোগ হয়েছে, কিন্তু উইদাউট ইন্টারনেট, মানে ওয়াইফাই আছে, নেট নাই। সম্ভবত লঞ্চ ছাড়ার পরে হয়তো ওয়াইফাই কানেক্টেড হবে, কারণ ঘাটে থাকা অবস্থায় সুবিধাবাদী মানুষ ওয়াই থেকে ইউজ করতে পারে হয়তো। আর দেখেন লঞ্চের ভিতরে সম্পূর্ণ ভরপুর, একদম কানায় ভরপুর যাত্রীতে। এদিকে আর কী দেখাবো।
তো এখানে হচ্ছে এগুলো যেগুলো আগে দেখাইনি আমি ভিডিওতে, সেগুলো শিশুকে খাওয়ানো এবং মহিলাদের ড্রেসিং রুম। এই রুমটা হচ্ছে টোটালি মহিলাদের জন্য। তো বেস্ট ফিডিং এবং ড্রেসিং অথবা চেঞ্জিংয়ের জন্য এই রুমটাকে রাখা হয়েছে। তো খুবই ভালো উদ্যোগ একটা। এবার দোতলার করিডোরে চলে আসলাম, দ্বিতীয় তলার কেবিন করিডোর। আর যে পরিমাণে গান চলতেছে আমি ভাবতেছি আবার কপিরাইট খাই কিনা এই গানের কারণে। জায়গায় জায়গায় লেখা আছে ওয়াইফাই কানেক্ট উইদাউট পাসওয়ার্ড। আমরা মাঝখানে চলে যাই। আর এই দেখেন সাইরেন বাল্ব। তো লঞ্চের যে কোনো সময় গুরুতর কোনো সমস্যায় পড়লে নগদ সগদ এই বাতি মানে এই বাল্ব এবং সাইরেন বাজিয়ে দেওয়া হবে এবং সকলে অ্যালার্ট হয়ে যাবে। তো চলে যাচ্ছি তৃতীয় তলায়। এই হচ্ছে ক্যাফে এমভি মানামি, খাবারের মূল্য তালিকা। আপনাদের যার যেটা দেখার ইচ্ছা এবং জানার ইচ্ছা এখান থেকে ভিডিও থামিয়ে দেখে নেবেন। আর ওই পাশে হচ্ছে মানামির কফি শপ প্লাস দোকান কেবিনের। আর এই হচ্ছে মাঝখানের পরিস্থিতিটা, চমৎকার একটা ঝাড়বাতি এবং সিঁড়ি। ও এমভি মানামি ফাস্ট ফুড অ্যান্ড মিনি চাইনিজ, ফ্রেঞ্চ ফ্রাই 120 টাকা, চিকেন নগেটস 6 পিস 120 টাকা। আচ্ছা, যাবতীয় জিনিসপত্র আছে। আর এই হচ্ছে তৃতীয় তলার কেবিন করিডোর। আর এই হচ্ছে বাথরুম এরিয়া। তো মানামিতে এই যে গরম হাওয়া, আপনি শীতকালে এটা ভালোই কার্যকর। হাত ধোয়ার পরে এখানে হাত পাততে গরম হাওয়া দিবে এবং আপনার হাতটাকে একটু শুকিয়ে দিবে অটোমেটিক। বাপরে, তরঙ্গে কি হরেন দেয় এটি। মসজিদ তৃতীয় তলার সোফার পেছনে। আচ্ছা, যাই হোক, তৃতীয় তলার সোফার পেছনে। আমার ভয় লাগতেছে যে এই যে ভিডিও করতেছে এটাকে আবার কপিরাইট না দিয়ে দেয়, যে পরিমাণে গান চালাইতেছে লঞ্চে। আচ্ছা, তিনতলার এই মাথার থেকে ওই মাথা একবার হেঁটে যাই। সব কিছুই আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে মানামির ব্যাপারে। এই হচ্ছে তৃতীয় তলার সামনের করিডোর। তো এত গান বাজানোর কী দরকার আছে, একের পর এক ধুমধাম গান বাজাই দিয়েছে। তো তৃতীয় তলার সামনের করিডোর বলছি না, এটা হচ্ছে তৃতীয় তলার ফ্রন্ট সাইড, একদম সামনের স্থান। দুই পাশে দুইটা মানামির লোগো এবং চমৎকার একটা জায়গা, ছবি তোলার জন্য বেস্ট। আরে গান রে, সাঁতার। আর এখন একবারে সোজা হেঁটে পেছন পর্যন্ত যাবো। দেখেন কত লম্বা করিডোর, হাঁটতে হাঁটতে শেষ হয় না। এটা হচ্ছে চারতলায় যাওয়ার সিঁড়ি। আরে গান রে সাই। তো চারতলায় যাওয়ার সিঁড়ি হচ্ছে ওটা। আর এখন ক্যামেরা স্কিপ না করে সোজা হাঁটতেছি, হাঁটি হাঁটি পা পা। এখানে আছে বিশুদ্ধ খাবার পানির জন্য ফিল্টার লাগানো। তো যে কেউ আপনারা এখান থেকে বিশুদ্ধ খাবার পানি পান করতে পারবেন। মানে লাক্সারিয়াস ভ্রমণের জন্য আপনার যত ইকুইপমেন্ট দরকার, যা কিছু দরকার, সব কিছুর ব্যবস্থা করে রেখেছে এই মানামি লঞ্চে। এজন্যই বলা হয় মানামি লঞ্চ বরিশালের রুটের শ্রেষ্ঠ, গতিশীল সব দিক দিয়ে। এবং আমাকে ব্যবহার করুন নির্ধারিত ময়লা ফেলার স্থান, ডাস্টবিনও আছে। তো হাঁটতে হাঁটতে শেষ মাথায় চলে আসলাম। আরে গান ফালতু। টয়লেট ব্যবহার করে শেষে পর্যাপ্ত পানি ঢালুন, অন্যের ব্যবহারের উপযোগী রাখুন। চমৎকার কথা। ওয়ার্নিং, সিসিটিভি কম্প্রেস ইন্ট অপারেটিং। আচ্ছা, মানে সব জায়গায় সিসিটিভির ব্যবস্থা আছে, নিরাপত্তার ব্যবস্থা আছে। মসজিদ তৃতীয় তলার সোফার পেছনে, অর্থাৎ এই যে সোফার জোন, এই সোফা জোনের পেছনে হচ্ছে মসজিদ। তো সোফা জোনকে শেষ করে বেরিয়ে আসলাম। আর ভেতরে যে দেখিয়েছি যে এক একটা সোফা, প্রত্যেক সোফায় আপনার জন্য লেপ এবং যাবতীয় শীত বস্ত্রের ব্যবস্থা করা আছে যাতে আপনার শীত না লাগে। এদিকে দুইটা লঞ্চ ছেড়ে দিল, তরঙ্গ 1 এবং কি ফারহান 6। এ হচ্ছে তৃতীয় তলার একদম পেছনের অংশ। আর এটা হচ্ছে সুগান শেফট, দুইটা ওই পাশে একটা এই পাশে একটা। আর এই হচ্ছে মসজিদ, যেটা সামনে অনেক জায়গায় লেখা দেখেছেন, নামাজের স্থানে ঘুমানো নিষেধ। চমৎকার। এখানে আপনি নামাজ পড়তে পারবেন, একটা কার্পেট বেছানো আছে। আর এই হচ্ছে মুসল্লিদের জন্য অজু করার ব্যবস্থা, অজুখানা। আচ্ছা, তো তৃতীয় তলার পেছনে চলে আসলাম, একদম টপ টু বটম দেখিয়ে দিয়েছে। এই হচ্ছে চারতলা যাওয়ার সিঁড়ি, মানে ছাদে যাওয়ার সিঁড়ি। তো সিঁড়ি এখন বন্ধ।
আটকে দেওয়া আছে, আর জায়গায় জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা করা আছে। এই হচ্ছে আবার পেছনে ডেক শ্রেণীতে দ্বিতীয় তলায় নামার সিঁড়ি। আপনাদেরকে যেহেতু আমি নিচতলায় সামনে থেকে দেখিয়েছিলাম, আর এই দ্বিতীয় তলায় দেখেন সম্পূর্ণ ভরপুর লঞ্চ, কোথাও ফাঁকা নাই। এবং কেবিনও দেখিয়েছি, চাবি মাত্র 2-3টা বাকি আছে। অলমোস্ট লঞ্চ একদম ফুলফিল। আর অন্যদিকে পারাবত 18-তে উঠেছিলাম, সেটাও একদম ভরে গিয়েছে, তবে সুন্দরবন 16 ভরে নাই। এখন এর রিজন কি ওয়াইফাই নাই এই কারণে, নাকি এই লঞ্চটা শেষে যুক্ত হয়েছে, যাওয়ার কথা ছিল না, অবশ্যই সে যুক্ত হয়েছে, এই কারণে হতে পারে। এই হচ্ছে নিচতলার দোকান, আর এই হচ্ছে চায়ের ক্যান্টিন। তো সব কিছু খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি, রাগ করবেন না। বেশ কয়েকটা হুন্ডা আছে এখানে, আর এখানে একটা প্রোপেলর, 2টা এক্সট্রা প্রোপেলর রাখা আছে, প্রয়োজন হলে লাগানো হবে। আর এখন চলে আসলাম ইঞ্জিন রুমে। তো ইঞ্জিন যেহেতু মেইন ইঞ্জিন চালু করা হয় নাই, সেজন্য কিন্তু তেমন আওয়াজ হচ্ছে না। তো টয়লেট পেছনে বলা হচ্ছে, আর এইখানে হচ্ছে লঞ্চের হোটেল। এই হোটেলে আপনি যাবতীয় খাবার দাবার পেয়ে যাবেন রাতের খাবারের জন্য। আর এই হচ্ছে মানামি লঞ্চের বাম পাশের ইঞ্জিন, আর এই হচ্ছে ডান পাশের ইঞ্জিন। তো এটা হচ্ছে ইয়ানমার ব্র্যান্ডের একটা ইয়ানমার ইঞ্জিন, আর এইটা হচ্ছে ডাইহাটসু ইঞ্জিন। তো 2400 হর্স পাওয়ারের সম্ভবত এইটা ডাইহাটসু, আর ইয়ানমার সম্ভবত 2200 হর্স পাওয়ারের। তো এই 2টা ইঞ্জিন দিয়ে মানামিটার, মানে 2 কোম্পানির 2টা ইঞ্জিন দিয়ে মানামিটার দ্রুতগামী সার্ভিস দিয়ে যাচ্ছে। আর জেনারেটর আছে ছোট বড় মিলিয়ে 1টা 2টা 3টা 4টা, তো মোট 4টা জেনারেটর আছে ছোট বড় মিলিয়ে। এই ছিল ইঞ্জিন রুমের ডিটেলস। তো এখন চলে যাচ্ছি একদম 4 তলায়, যেটা দেখানো বাকি আছে। যেইভাবে জোরে জোরে গান বাজাইতেছে শালার, ভিডিও করে তো ভালো লাগতেছে না। আর এই মাস্টার ব্রিজে চলে আসলাম। এই হচ্ছে মাস্টার ব্রিজ, পারাবত 18-র পাশেই আছে মানামি। তো এইদিকে ইঞ্জিন পরিচালনার যত ইকুইপমেন্ট, হুইল, যেটাকে যদিও কাজে লাগানো হয় না, আর যাবতীয় ইকো সাউন্ডার, ভিএইচএফ, রাডার এবং টেলিগ্রাফ সব কিছুই আছে ভিতরে। আর এখানে এর মধ্যেই দেখেন কুয়াশায় শিশির পরে অলরেডি ভিজে গিয়েছে ছাদ। মেসার্স সালাম শিপিং লাইন্স লিমিটেড। আচ্ছা, এবার ছাদ সম্ভবত বন্ধ থাকবে, কারণ নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত যাত্রী চাপ না হলে মানামিতে ছাদ খোলা থাকে না। এই যে এই পাশের গেটটা তালা মারা, আর এইদিকে ছাদ। মানুষজন কি বলেছে নাকি এত গান চালায় রাখতে, ফালতু দূর। এই পাশেও দেখেন লক করা, আর হাত ধোয়ার জন্য এখানে হ্যান্ড ওয়াশ পর্যন্ত আছে, নো প্রবলেম। তো ছাদে যেতে পারলাম না, তো ছাদ যেহেতু বন্ধ যেতে পারলাম না। আর এই যে সিসি ক্যামেরা আছে, তো সিসি ক্যামেরা যদি দেখে থাকেন আবেদন জানাইলাম, এত সাউন্ড করে গান না চালিয়ে ভালো হয়। যাই নিচে চলে যাই। আর এদিকে যে কিছু কেবিন আছে, এগুলো হচ্ছে মূলত মাস্টার কেবিন, ড্রাইভার কেবিন, লঞ্চের উচ্চপদস্থ কর্মকর্তাদের কেবিন, স্টাফ কেবিন আর কি। তো দর্শক, মানামি ফার্স্ট ট্রিপেই ছেড়ে দিবে। এদিকে একটা লোহার আলাদ ছিল, সেটা এখনও আছে। তো সিঁড়ি একটা উঠানো হয়ে গিয়েছে, ওদিকে পারাবত 18 সিঁড়ি এখনও উঠানো শুরু হয় নাই। তো এখন ঘড়িতে 9:16 বাজে, সম্ভবত আর অল্প সময়ের মধ্যেই ছেড়ে দিবে, যেহেতু সিঁড়ি উঠানো শুরু হয়ে গিয়েছে। তো এই সিঁড়িটা উঠালে আমি উঠবো। তো সুন্দরবন 16 লঞ্চ যাত্রা বাতিল করলেও সে কিন্তু বাতিটাতি বন্ধ করে নাই, এখনও বাতি জ্বালানো আছে। মানুষজন ওঠানামা করতেছে। এদিকে পারাবত 18 এবং মানামি ভরপুর।
লঞ্চ এখনই ছেড়ে দিবে, এই সিঁড়িটা উঠিয়ে ফেলতেছে, আমি আগেই উঠে পড়ি সিঁড়ি ছাড়া। তো লস্কররা সিঁড়ি তো সিঁড়ি উঠানোর মধ্যে ঝামেলায় পড়ে গেলাম আমি নিজেই। তো উঠিয়ে ফেলেছে, আমি একটু দোতলায় যাই, দোতলায় গিয়ে দেখি পরিবেশটা কি। আল্লাহ, প্রচুর যাত্রীরা চারিদিকে ছড়িয়ে আছে এবং দেখতেছে। তো লঞ্চ দেখলেন ছেড়ে দিয়েছিল, কিন্তু দুজন যাত্রী তারা উঠতে পারে না, এই জন্য লঞ্চকে আবারও ঘাটে ফেরানো হলো। তো সামনে এত পরিমাণে জনতা দাঁড়িয়ে আছে, তাদের পাশ থেকে আর সামনে দেখানোর কোনো সুযোগই পাচ্ছি না, এই জন্য একদম ঘুরে এই পাশে চলে আসলাম। এই পাশটাতে যেহেতু গেট লক, এই কারণে এই পাশে আর মানুষ নেই, তো এখান থেকে কিছুটা হলেও ভিউ দেখা যাবে। তো ছেড়ে দিয়েছিল, পরে আবার ঘাটে ভিড়ে একজন বা দুজন যাত্রী বাকি ছিল, তাদেরকে নিয়ে নিল। আপনারা ট্রিপল হর্ন টের পেলেন। আর এখন পারাবত 18-কে ঘেঁষে বেরিয়ে যাচ্ছে, তবে একটা ঘষা খাবে মনে হচ্ছে, ছোটোখাটো একটা ঘষা খাবে পারাবত 18 লঞ্চের সাথে। ও আচ্ছা, এই দিকটাতে খায় না, এই কারণ পেছনে মানামির ফ্যানটার পারাবত 18 হচ্ছে একটু নিচা, তো পেছনেই ঘষা খেয়ে মানামি দূরে সরে গেল। কত লম্বা দেখেন পারাবত 18। তো অলরেডি 9:32 বেজে গিয়েছে, তো বলতে পারেন 9:30টায় ছেড়ে দিয়েছে এমভি মানামি। এখন মানামি পিছনে গিয়ে ঘুরে গেলেই হয়তো এরপরে পারাবত 18ও ছেড়ে দিবে। আর সুন্দরবন 16 যাত্রা বাতিল করেও সেই জেনারেটর এখনও বন্ধ করে নাই, জেনারেটরের আওয়াজ পাচ্ছেন এবং বাতিগুলোও জ্বালিয়ে রেখেছে। হয়তো চেষ্টা করতেছে যাত্রা আবার পুনরায় কর্তৃপক্ষের কাছে আবেদন করে, তাই কী করতেছে কি জানি, আমি ফাও আন্দাজে বলে লাভ নেই। তো ছেড়ে দিল আমাদের লঞ্চ, এখন পারাবত 18 ছেড়ে মানামির সাথে পারবে কিনা এর কোনো সন্দেহ নেই, মানে দূরও এর কোনো নিশ্চয়তা নেই, হয়তো পারবেই না। আমরা আগে ছেড়ে দিলাম, হয়তো আগেই চলে যাব। তো প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে সামনে দাঁড়িয়ে থাকাটা সম্ভব না। তারপর যাই সামনে গিয়ে দেখি কি অবস্থা। সামনে এখনও বেশ কিছু মানুষজন লঞ্চ ছেড়েছে, তারা এখানে আছে। তো হয়তো অল্প সময়ের মধ্যে এরা সবাই চলে যাবে, কারণ এখনই লঞ্চ টান দিলে এত পরিমাণে বাতাস শুরু হবে, তখন এরা এখানে টিকতে পারবে না, এরা সবাই ভাগবে এখান থেকে। প্রিয় দর্শক, লঞ্চ ছেড়েছে 9:22 আর এখন বাজে 9:53। বলতে পারেন লঞ্চ ছাড়ার 20 মিনিট পরে দেখেন নদীর অবস্থা, মানে একদমই কুয়াশাচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে। ওই দূরে একটা লাইটের মতো দেখা যাচ্ছে, এদিকে দেখেন লঞ্চের সামনের অবস্থা। আমি একদম লঞ্চের পেছনে আছি। আর মানামি লঞ্চের ইঞ্জিন, বাম পাশের ইঞ্জিনের প্রপেলার থ্রাস্ট একদম নামে মাত্র চালিয়ে রেখেছে, আর ডান পাশেটা একটু হালকা এর থেকে বেশি। একটু ওই পাশটাতে গিয়ে দেখি। এদিকে নদীর পাড়ে ডকইয়ার্ডে ওই জাহাজের ঘষাঘষি ওগুলো টের পাওয়া যাচ্ছে স্রেফ। আর মানামির ওই পাশের বাতিগুলো জ্বালানো, সেগুলোর থেকে আর কি কুয়াশার উপরে আলো পড়ে আছে, বাকি আর কিছুই দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। তো এই কুয়াশার ভিতরে যে কীভাবে বরিশাল পর্যন্ত পৌঁছাবো জানি না, কঠিন শীতের মধ্যে একটা এক্সপিরিয়েন্স। না দেখা যাচ্ছে আকাশ, না দেখা যাচ্ছে নদীর পার, শুধু এই 2-3 হাত, সরি 10-12 হাত দূর পর্যন্ত দেখা যাচ্ছে, বাকি সব কিছুই সাদা। এবং শৈত্যপ্রবাহ চলতেছে খুবই। তো বুঝতেই পারতেছেন এই হালকা প্রপেলার থ্রাস্টে কী পরিমাণ চলতেছে লঞ্চ, একদম হালকা গতিতে।
আমরা একটু লঞ্চের গতিটা দেখে নিচ্ছি। তো দেখেন স্ক্রিনে আমাদের লঞ্চের গতি দেখতে পাচ্ছেন। তো ঘন্টায় 13 কিলোমিটার, যেখানে মানামি সাধারণতই ঘন্টায় 18 কিলোমিটারের উপরে চালিয়ে থাকে, আর যখন ফর্মে থাকে তখন 22, 23, 24 কিলোমিটার পর্যন্ত উঠিয়ে দেয়। সেখানে দেখেন মাত্র 13 কিলোমিটার গতিতে চলতেছে আমাদের মানামি লঞ্চ। তো বুঝতেই পারতেছেন, তাও তো এখন একটু গতি বাড়িয়েছে, একটু আগে আরও কম ছিল। মাত্র কত গজ হবে এটা? সম্ভবত কর্ণফুলী 14, কর্ণফুলী 14 হতে পারে, অথবা সাতপুরে কোনো লঞ্চ হতে পারে। তো 50 গজ দূরে হতে পারে এটা, তাই ঠিকমতো দেখা গেল না। এত কুয়াশা, কি একটা করুণ অবস্থা, মানে লঞ্চ চালাইতেই পারতেছে না। আমাদের লঞ্চ ছেড়েছে 9টা 22-এ, এখন 10টা কত বাজে, 10টা 20 মিনিট বাজে। প্রায় 1 ঘন্টা, 2 মিনিট কম, 1 ঘন্টা হয়ে গিয়েছে। এতক্ষণে আমরা পোস্তাগোলা ব্রিজ ক্রস করতে পারি নাই। তো পোস্তাগোলা ব্রিজ হচ্ছে আমাদের সামনে। তো সামনে একটা জাহাজ আছে, সেখান থেকে আমাদেরকে সংকেত দিল যে তারা ব্রিজের নিচে আছে। আমরা, কারণ সামনে তারা ব্রিজের নিচে আছে তো বুঝলাম, কিন্তু আমরা ব্রিজই দেখতে পাচ্ছি না। গোলা পানিতে মৎস্য শিকার অথবা অন্ধকারে নানার বাড়ি যাওয়ার মতো অবস্থা। কিছুই দেখা যাচ্ছে না সামনে। আমাদের বাম পাশে একটা জাহাজ থেকে আমাদেরকে পথ নির্দেশনা দিচ্ছে, মানে দিক নির্দেশনা দিচ্ছে। এই যে আমাদের লঞ্চের আলনি, এখন কিছুটা হালকা হালকা সাদা সাদা দেখা যাচ্ছে, হালকা লাইটিং। এটা একটা লঞ্চ, যাত্রীবাহী লঞ্চ। এতটুকু দূরত্বে কিছুই দেখা যাচ্ছে না। লাইট মারার পরেও আলোটা শুধুমাত্র প্রতিফলিত হচ্ছে, আর কিছুই না। এই যে দেখেন, 100 গজেরও কম হবে, 50 গজের মতো, কিন্তু লঞ্চটাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। আজব একটা অবস্থা। এদিকে লঞ্চের কেবিন করিডোর দেখেন, ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে না। জটিল পরিস্থিতি, কুয়াশা এত। আমরা দোতলায় ছিলাম, এখন দৌড়ের উপরে 3 তলার সামনে চলে যাচ্ছি। হতে পারে মাস্টার ব্রিজের ওদিকে যেতে নাও দিতে পারে, কিন্তু আমরা 3 তলার সামনে থেকে দেখব। এদিকে আমাদের ডান দিকে একটা বাতি জ্বলতেছে, এটা কোনো জাহাজ হতে পারে অথবা অন্য কিছু হতে পারে। তৃতীয় তলার একদম ফ্রন্ট সাইডে চলে আসলাম। কিন্তু এতক্ষণ সামনে যা দেখা যাচ্ছিল, এখন তাও দেখা যাচ্ছে না। এই যে ব্রিজ ভাই, এই যে, ও এটা রেল সেতু, এই যে পাওয়া গেছে। এই যে বুড়িগঙ্গা রেল সেতু, কোনো খুঁটি দেখা যাচ্ছে? আমরা ঠিক মাঝ বরাবর আছি, কোনো সমস্যা হয় নাই, একদম
ব্রিজের 2 খুঁটির মাঝখান থেকে এই দিকে একটা খুঁটি দেখা যাচ্ছে, এই যে। ওরে ভাই, 10-12 হাত দূরেও দেখা যায় না। আমি ভুলে পোস্তগুলো পড়েছিলাম, কিন্তু না, এটা হচ্ছে আধা ঘন্টার পথ। এই বুড়িগঙ্গা রেল সেতু এটা আমরা অতিক্রম করলাম। তো আমাদের আধা ঘন্টার পথ অতিক্রম করতে মোটামুটি 1 ঘন্টা 5-7 মিনিট লেগেছে। এখন দেখেন, মানে কুয়াশা আরও বাড়তেছে, শৈত্যপ্রবাহ আরও বাড়তেছে। একটু আগেও কিন্তু আমরা এই লঞ্চের 3য় তলার ফ্রন্ট সাইডটা একদম ক্লিয়ার দেখেছি। আর এখন দেখেন এই জায়গাও ঘোলাটে অবস্থা। এইরকম কুয়াশা থাকলে আমরা কয়দিনে বরিশাল পর্যন্ত পৌঁছতে পারবো আল্লাহ জানে। আপাতত ভিডিও অফ রাখি, কি আর করার, কিছুই দেখা যায় না, গলা বসে গিয়েছে। কফি সফি খাই গিয়ে। আরে শালা, আসলেই তো গলার থেকে কোনো আওয়াজই আসতেছে না। আওয়াজ 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 এইবার মোটামুটি ক্লিয়ার হয়েছে। ঠিক, কঠিন এক্সপিরিয়েন্স, এটা নেওয়ার জন্যই তো আজকে আসা। তো আমার থেকে 1 হাত দূরে আমার কফি। তো এই কফি যে দেখতে পাইতেছি এটাই কপাল ভালো, কারণ কিছুই তো দেখা যাইতেছে না। তো ঠান্ডার মধ্যে এখন কফি খাওয়া ছাড়া উপায় নেই। তো সামনে চলে আসলাম। আর এই শীতের মধ্যে ওই কে জানি ঘন্টা পিটায়, কে জানি প্লেট পিটায়, আশেপাশে নৌকা বলঘেট, তারা আর কি এসব ঘন্টা মন্টা পিটায় আমাদেরকে সংকেত দিচ্ছে যে আশেপাশে আছি, সাবধানে। এই যে একটা লাইট জ্বলতেছে, সামনে ঘন্টা বাড়ি মারতেছে। একটু শুনে শুনে কফি খেলাম। ওই যে আরেকজন ওদিক দিয়ে কি প্লেট বাইরে। আর এখানে কুয়াশাটার এমন একটা পরিস্থিতি, যদি করা হয়, এই জায়গাটা এত আলো কেন? ও সম্ভবত এটা কন্টেইনার টার্মিনাল আমরা ক্রস করতেছি। তো কন্টেইনার টার্মিনালের আলোটা এই জায়গায় একদম হলুদ হয়ে আছে, কুয়াশার অবস্থাটা ওরে বাড়ি। তো এখন অবস্থাটা এমন, তো যদি হর্ন বাজায় তো সেই হর্নটাও সামনে গিয়ে আওয়াজ প্রতিধ্বনি হয়। বাতি জ্বালাইলে আলোটা প্রতিফলিত হয়। বামে নেন, বামে। আচ্ছা, ওইখান থেকে কন্টেইনার টার্মিনাল থেকে আমাদেরকে বামে যেতে বলতেছে। ভাই আগুন এক্সপিরিয়েন্স। তো প্রিয় দর্শক দেখেন, এই সার্চ লাইটের আলো একটু সামনে গিয়েই প্রতিফলিত হয়, আর যায় না। আর সামনে একটা লঞ্চ আমাদের বিপরীত দিক থেকে আসতেছে, যার কারণে আমাদের লঞ্চ একদম স্পিড কমিয়ে দিয়েছে। তো মিটারে দেখেছি সর্বোচ্চ দেখা যায় যে 14-15 কিলোমিটার গতি ওঠাতে পারে। আবার এখন আছে আপনার ঘন্টায় 7 কিলোমিটার 8 কিলোমিটার গতিতে। তো এইটা কি লঞ্চ না জাহাজ? সিগন্যাল বাতি দেখে মনে হচ্ছে এটা একটা জাহাজ। যাই হোক, আমরা এখন মুন্সিগঞ্জ ঘাট, মানে কাঠপট্টি ঘাট অতিক্রম করতেছি। আর ঘড়িতে এখন 11:47 বাজে। তো লঞ্চ ছেড়েছিল ঢাকা থেকে কয়টা? না, এটা জাহাজ না, সরি, এটা লঞ্চ। এটা একটা লঞ্চ, এবং কোন লঞ্চ সেটা সঠিক বলতে পারতেছি না, কিন্তু এটা লঞ্চ। আমাদের থেকে মোটামুটি
কত 100 ফিট, মানে 50 গজ দূরে হতে পারে সর্বোচ্চ, এর চেয়ে বেশি হবে না, কিন্তু তাও দেখা যাচ্ছে না। তো যেটা বলতেছিলাম, ঢাকা থেকে ছেড়েছে 9:22 আর এখন 11:48 বাজে, অর্থাৎ 2 ঘন্টা 20 মিনিট হয়ে গিয়েছে প্রায়। তো 2 ঘন্টা 20 মিনিটে আমরা মাত্র মুন্সিগঞ্জ ঘাট অতিক্রম করতেছি। তো ভাবতেছেন যেই জায়গাটা মানাবে লঞ্চের অতিক্রম করতে মোটামুটি 1 ঘন্টার আশেপাশে হয়ে যায়, তো সেখানে আমাদেরকে ধরেন 1 ঘন্টা 10 মিনিট লাগে, সেখানে আরও এক্সট্রা 1 ঘন্টা 10 মিনিট আমাদেরকে খরচ করতে হলো এই জায়গাটুকু অতিক্রম করতে। তো হ্যাঁ, বুঝতেই পারতেছেন। আর সামনে কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র যে আধুনিক যে ইকুইপমেন্টগুলো আছে লঞ্চে, অর্থাৎ এই রাডার, তারপর ইকো সাউন্ডার, ওই সব আধুনিক টেকনোলজির মাধ্যমেই আর কি লঞ্চটাকে চালানো হচ্ছে। দৃষ্টিশক্তি দিয়ে চালানো হচ্ছে না। লঞ্চের মাস্টার ড্রাইভার তারা মূলত ওই যন্ত্রের মাধ্যমেই লঞ্চটাকে চালাচ্ছে। যখন একদম সামনাসামনি কোনো জাহাজ এসে পড়ে, ভিএইচএফে ধরা পড়ে, রাডারে ধরা পড়ে আর কি, তখন সরাসরি তারা ভিএইচএফে কথা বলে ওই জাহাজের সাথে লঞ্চের গতি কমিয়ে যার যার ডান দিকে অথবা বাম দিকে গিয়ে সাইড করে। এই যে আবার হর্ন দিল, এবং হর্নটা এই সামনে থেকে ওটা টের পাওয়া গিয়েছে, হর্নটাও প্রতিধ্বনি হয়, আর সামনে কেউ থাকলে সেও হর্ন দেয়, ঘন্টা বাজায়। এভাবেই কুয়াশা কেটে লঞ্চকে এগিয়ে যেতে হচ্ছে। খুবই ক্রিটিক্যাল পরিস্থিতি, আর একদম ঠান্ডায় জমে যাচ্ছি। এই যে রেলিং দেখতে পাচ্ছেন, এই রেলিং কিন্তু সম্পূর্ণ ভিজাটাও বা কীভাবে দেখাবো, একদম ভিজা সব কিছু। আমি একটা চাদর মুড়ি দিয়ে রয়েছি, চাদরটাও ভিজে। এই যে এদিকে একটা লঞ্চ দেখা যাচ্ছে, এই যে আলো, এখানে একটা লঞ্চ, এবং এই লঞ্চটা মুন্সিগঞ্জ ঘাটে রয়েছে, এটা আর ছাড়ে নাই। তো লঞ্চটা মুন্সিগঞ্জ ঘাটে অপেক্ষা করতেছে, এখান থেকে আর ছাড়ে নাই। ছাড়াটা মনে হয় তার মনোভূত হয় নাই, কারণ এই পরিস্থিতিতে লঞ্চ ছেড়ে সে আর কোথায় যাবে। এটা কোনটা? এটা এই চাঁদপুরেরই ওই যে সোনারতরী চার, চাঁদপুরের ক্যাটামারান সোনারতরী চার, এটা মুন্সিগঞ্জ ঘাটেই অবস্থান করতেছে। সম্ভবত কুয়াশা কমে গেলে হয়তো বা আবার সে চাঁদপুরের দিকে রওনা করবে। আর আমাদের সামনে আরেকটা লঞ্চ আছে, আওয়াজ টের পাচ্ছি, হর্ন টের পাচ্ছি, কিন্তু জাহাজ দেখতে পাচ্ছি না। তেরি, এতক্ষণে সে তার সার্চ লাইট জ্বালিয়েছে, দূরে দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, এটা একটা লঞ্চ, তবে কি লঞ্চ, তার কোনো বাতি জ্বালানোর দরকার নেই নাকি? আচ্ছা, ওই হচ্ছে সার্চ লাইট। তো সে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, তার মানে হয়তো কোনো চাঁদপুরের লঞ্চ বা ইলিশা থেকে আসা কোনো লঞ্চ হবে, কিন্তু ভালোই দেখা যাচ্ছে না কি লঞ্চ, কেমনে বুঝবো? কিরে, হয়তো এখান থেকে হর্ন দিল, পিছনে কি আর একটা নাকি? দেখেন লঞ্চের ভিতরেও কেমন কুয়াশা কুয়াশা ভাব, আর কি বলবো। তো যাই হোক, দেখতে থাকেন ভিডিওটি আরও সামনে পর্যন্ত, দেখি কত দূর আগাইতে পারি এরকম কুয়াশা ভেদ করে। তো এখন আবার কিছুক্ষণ ভিডিও অফ রাখতেছি। আর যারা ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তবে এখনও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব না করে থাকলে ভাই, শীতে কুহু কুহু করতেছি, কিপটামি করবেন না, অবশ্যই লাইক করে দিবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটা করে ফেলেন, আর কমেন্টে জানিয়ে দিন কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান এবং এই ভিডিওটি কেমন লাগতেছে। আর আপনাদের এরকম কুয়াশার মধ্যে ভ্রমণের এক্সপিরিয়েন্স থাকলে জানাতে পারেন কমেন্টে, এবং কী কোথা থেকে দেখতেছেন সেটাও জানিয়ে দিন। তো দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আমাদের মানাবী লঞ্চের এখন বন ব্যাকার দেওয়া হচ্ছে, মানে নদীর মাঝখানে হুট করেই দেখলাম যে মানে ধাপ করে 2 লঞ্চেই ব্যাক গিয়ার দিল। তারপরে এখন বন ব্যাকার দিয়ে পুরো লঞ্চটাকে এখানেই ঘোরানো হচ্ছে। এখন আবার 2 ইঞ্জিনকেই সামনে চালানো হচ্ছে। মানে এখানে এসে কী হলো বুঝলাম না, যদিও কুয়াশা অনেকটাই কম এখানে,
মূলত ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমরা মানে কালীগঞ্জ এসে মানে এই কালীগঞ্জ চ্যানেলের হাডুকে কালীগঞ্জ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো এইখানটায় আর কি ঠিকঠাকভাবে আন্দাজ করতে পারে নাই আমাদের লঞ্চের মাস্টার ড্রাইভাররা। এজন্য তারা দেখে যে আমরা মানে চ্যানেলে না ঢুকে মেঘনা ধরে আরও এগিয়ে যাচ্ছি ভোলার দিকে। এজন্য ওই মানে শেষ সময়ে খুব দ্রুত লঞ্চকে ব্যাক গিয়ার দিয়ে আবার ওই জায়গা থেকে ঘুরিয়ে তারা কালীগঞ্জ চ্যানেলে প্রবেশ করতেছে। এই যে চ্যানেলের পাড়ের যে ইগুলো মানে বাতিগুলো মানে হালকা মিস্টেক আর কি, হয়তো আর 5 মিনিট চালাইতে থাকলে আমরা ইলিশের দিকে চলে যেতাম। এখন কুয়াশা অনেকটাই কম, দূর থেকে দূর পর্যন্ত দেখেন বাতি দেখা যাচ্ছে নদীর পাড়ে, হালকা হালকা কুয়াশা। আর লঞ্চ এখন চলতেছে 16 কিলোমিটার বেগে। দেখেন স্টিল ঘন্টায় 16 কিলোমিটার বেগে এখন চলতেছে মানামি লঞ্চ। প্রিয় দর্শক, ঘড়ির কাঁটা এখন 5:58 বাজে। তো বলতে গেলে অলমোস্ট 6টা বেজে গিয়েছে। আর এই মুহূর্তে আমাদের লঞ্চের প্রপেলার থ্রাস্ট দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার এবং একদমই কুয়াশা নেই বলতে গেলে। তো যার কারণে একদম ফ্রিভাবেই লঞ্চটাকে চালাতে পারতেছে মানামি। আর আমরা এখন নলচর বাজার অর্থাৎ মেহেন্দিগঞ্জকে পেছনে ফেলে এসেছি। আর অল্প সময় মানে হয়তো আর 20-25 মিনিট পরে চরমনাই অতিক্রম করব। বলতে গেলে আমাদের বরিশাল ঘাট পর্যন্ত পৌঁছাতে এখন মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে, আরও 1 ঘন্টা 15 মিনিট বা এরকম সময় লাগবে। আর লঞ্চ এখন ভালোই গতিতে চলতেছে, সম্ভবত 18 থেকে 20 কিলোমিটার গতি হতে পারে, যেটা আমরা একটু দেখে নেব এখন। যেটা ধারণা করতেছিলাম যে লঞ্চ এখন 18 কিলোমিটার গতিতে চলতেছে, তো মাঝে মাঝে 19 দেখা যায়, এমনিতে স্টিল 18 কিলোমিটারই বলতে পারেন। প্রিয় দর্শক দেখেন দিনের আলো ফুটে গিয়েছে আর ঘড়িতে এখন 6:31 বাজে। এদিকে প্রপেলার থ্রাস্ট লঞ্চ ওই এরকমই আর কি, যেরকমটা আগে দেখিয়েছিলাম 18-19 কিলোমিটার গতিতে চলতেছে। আর বরিশাল ঘাটে পৌঁছতে বেশি সময় লাগবে না, আর ধরে নিন আধা ঘন্টা লাগবে আরও। তো পারাবত 18 লঞ্চের এখনও কোনো হদিস দেখা যাচ্ছে না, মানে পেছনে পেছনে আসতেছিল, তো মোটামুটি অনেকটা পেছনে আছে দেখা যাচ্ছে না এখান থেকে। আমরা একটু সামনে চলে যাচ্ছি, একদমই সামনে চলে আসলাম। এদিকে দেখেন মানামির যে মানামি মার্ট, ঘরে বসে বিশ্ব কেনাকাটা, শপিং এখন আরও সহজ, মানসম্মত পণ্য সেরা দামে ঘরে বসেই। এটা মানামির একটা অঙ্গ প্রতিষ্ঠান। লেডিস ব্যাগ, মেকআপ, ব্রাশ, ক্লিনার, স্কুল ব্যাগ, রুম হিটার, জুস মিক্সচার এবং এইচপি স্পিকার। যাই হোক বেশ কিছু পণ্য তারা করেছে, আমদানি করতেছে। ওরে বাপরে! তো এই সমস্ত পণ্যগুলো আপনারা মানামির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, তো অনলাইনেও ক্রয় করতে পারেন। আর তারা কোনো আউটলেট খুলেছে কিনা সেটা বলতে পারি না। তো লঞ্চের একদম ফ্রন্টে চলে আসলাম। চলে আসলাম 2য় তলায়। আর সকালে শৈত্যপ্রবাহ খুবই প্রবল বেগে বইতেছে, তো এত ঠান্ডা যেটা এখানে সহ্য করে দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টকর। আরে ম্যাজিক ম্যাজিক, সামনের থেকে একটা লঞ্চ আসতেছে। তো সকালে শৈত্যপ্রবাহ বলতে গেলে রাতে যখন কুয়াশা থাকে তখন কিন্তু এতটা ঠান্ডা লাগে নাই, এত চরম ঠান্ডা হয় নাই পরিবেশটা, কিন্তু এখন ঠান্ডাটা এত পরিমাণের মানে এত প্রবল যে ওই বলে না হাড় কাঁপানো ঠান্ডা, ওইরকম একটা অবস্থা। আর দেখেন একদমই কিন্তু নেই, কুয়াশা নেই, একদম ফ্রেশ। একদমই নেই বললে চলবে না, মানে রাত্রের তুলনায় নেই আর কি, হালকা হালকা কুয়াশা আছে।
সামনের থেকে যে লঞ্চটি আসতেছে তো সুন্দরবন 14 মনে হচ্ছে। সুন্দরবন 14 এখানে কি করতেছে, এটাও একটা প্রশ্নের বিষয়। তো পটুয়াখালী রুটের কি জানি কয়, এগুলো পটুয়াখালী রুটের চুইংগাম স্যার। সুন্দরবন 16, সরি সুন্দরবন 14। অনেকে চিকনা সুন্দরী বলে, মানে 4 তলা মাস্টার ব্রিজ সম্পন্ন একটা লঞ্চ, কিন্তু চিকন। আমরা মাঝে মধ্যে মনে হয় যে চুইংগাম স্যার, মোটু বতলুতে আছে না, তাই পটুয়াখালী রুটের চুইংগাম স্যার সুন্দরবন 14 যাচ্ছে। এটা এই দিকে কেন এসেছিল বা কোথায় গিয়েছিল জানি না, সম্ভবত ঢাকায় চলে যাবে। ঠান্ডায় গলা বসে যাচ্ছে, বারবার কাশি দিচ্ছি, কেউ আবার বিরক্ত হয়েন না। তো যাই হোক, আমরা এখন এই যে তালতলির মোড় ঘুরতেছি। এই মোড়ে আর কি বেশ কিছু রেস্টুরেন্ট আছে, ফুডকার্ট আছে। আমরা এসেছিলাম খাওয়ার জন্য একদিন, এই যে এই দিকটাতে। তো ঠান্ডায় হাত জমে যাচ্ছে আর কি, এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না। তো ঠিক আছে, এখন আবার নিচে চলে যাচ্ছি আমি। টিকিট 300 টাকা করে, তো ভাবতেছি এখনই কেটে ফেলি, ফ্রি আছে। তো টিকিটটা কেটে ফেললে খারাপ হয় না। একটা দিন তো। 300 টাকার বিনিময়ে টিকিটটা ক্রয় করে নিলাম। তো টিকিটের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে, আগে এরকম ছিল না, নতুন করে আর কি টিকিটটা চেঞ্জ করেছে। এখানে তারিখ এবং ভাড়ার ক্ষেত্রে খালি জায়গা থাকে, এখানে শুধুমাত্র সিল মেরে দেয়, আর লেখালেখির প্রয়োজন নেই। ভালো, চমৎকার। আর এখানে কিছু দিক নির্দেশনা এই পাশে লেখা, এটাই চমৎকার। একদমই পরিষ্কার পানি। একটু আল্ট্রা ওয়াইডে দেখি, এই যে দেখেন। তো কীর্তনখোলা নদীর পানি এখন একদমই পরিষ্কার। আর এই পরিষ্কার পানি দিয়ে মনোরম নদীর পার, চমৎকার সুন্দর আবহাওয়া উপভোগ করে চলতেছি বরিশালের দিকে। এখানে নদী ভাঙ্গন ছিল, হয়তো নদী ভাঙ্গন রোধে ভালোভাবে ব্লক করা হয়েছে। আর এই যে এখানে একটা তারের লাইন, মানে একটা পাওয়ার গ্রিডের লাইন নেওয়া হয়েছে এই নদীর উপর থেকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা এই বেলতলা খেয়াঘাট এবং ফেরিঘাট অতিক্রম করতেছি। আর এই দেখেন সেই চিরনিদ্রায় শায়িত সুন্দরবন 11 লঞ্চ। লঞ্চটা এভাবেই পচে পচে মরতেছে। ভেতরে তো ভুতুরে পরিবেশ দেখিয়েছিলাম, এখন এখান থেকেই দেখা যাচ্ছে যে লঞ্চের সাদা যে আবরণ রং, সেই সাদা রঙের উপরে দেখেন সবুজ যে শ্যাওলা, সেই শ্যাওলা পড়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই সামনেই হচ্ছে মোড়। এই মোড় ঘুরলে আর অল্প সময় লাগবে বরিশাল ঘাটে পৌঁছতে, ধরেন 10 থেকে 15 মিনিট লাগতে পারে। আর সারা রাত্র কুয়াশার কারণে অথবা যে কোনো কারণে নোঙর ফেলে রেখেছিল এই সমস্ত জাহাজগুলো। আর এখন দিনের আলো ফুটতেই আবার তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা শুরু করেছে। সিরিয়ালে একে একে জাহাজ যাচ্ছে। প্রিয় দর্শক, লঞ্চের পেছনেই দাঁড়িয়ে আছি একদম, দেখেন ফুল লঞ্চটা দেখা যাচ্ছে এখান থেকে। আল্ট্রা ওয়াইডে নিলে আরও ভালোভাবে দেখতে পারবেন। এখান থেকে বরিশাল ঘাট দেখা যাচ্ছে, জুম করে দেখাই, এই যে বরিশাল ঘাট। তো আর 2-1 মিনিটের মধ্যে আমরা ঘাটে পৌঁছে যাব। এখন 6:58 বাজে। তো ধরে নিতে পারেন 7টা বাজে আমরা বরিশাল ঘাটে পৌঁছে গিয়েছি, মানে ধরে নিতে পারেন নাকি। এখন ঘাটে গিয়ে বার্থিং করতে তো একটু সময় লাগবেই, স্বাভাবিক। তো আমাদের মানামি লঞ্চ ঘাটে ঢুকতেছে। আর ঘাটে দেখেন এই যে মানিকরতন, কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10 একসময়কার রোটেশনের 2 সঙ্গী একসাথে দাঁড়িয়ে আছে ঘাটে। তো এই লঞ্চ দুইটা ওই যে
সম্মেলন উপলক্ষে অথবা প্রচুর ভিড় হবে সেই উপলক্ষে আর কি এসেছিল। তো এরপরে আর ঢাকায় যায় নাই, তো এখানেই ঝিমাচ্ছে। তো এর পাশ থেকেই আমাদের লঞ্চটা এখানে ঢুকতেছে। তো ঘাটে প্রায় ঢুকেই গিয়েছে বলতে গেলে। আর কি আর এখন আমি নেমে যাব, সামনে চলে যাচ্ছি। তো প্রিয় দর্শক, নামার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি এই দেখেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে ওয়াইফাই চালু আছে এবং 6G নেটওয়ার্ক আমি পাচ্ছি এখানে, মানে ওয়াইফাইয়ের 6G, সিম নেটওয়ার্ক না। তো এটাই হচ্ছে মানামি লঞ্চের স্টারলিংক ইন্টারনেট, যেটা প্রথমত আমি কানেক্ট করতে পারছিলাম না ঠিকভাবে, কারণ আমার ওইখানে আর কি, মানে আমি যেখানে থেকেছি রাতে ওই জায়গাটায় নেটওয়ার্কটা সঠিকভাবেই হচ্ছিল না, অথবা আমার ফোনেও সমস্যা হতে পারে। পরবর্তীতে আমি লঞ্চের নিচতলায় এসে মাঝামাঝি এসে এখানে কানেক্ট করেছি, তারপর থেকেই আমার ফোনে একদম নিরবিচ্ছিন্নভাবে নেট ছিল। এখনও আছে, দেখেন বরিশাল ঘাটে চলে এসেছি, এখনও ফুল নেটওয়ার্ক পাচ্ছি। তা আপনি মানামি লঞ্চে যাতায়াত করলে পুরো লঞ্চে একদম পুরো লঞ্চের সব জায়গায় আপনি নেটওয়ার্ক পাবেন এবং হাই স্পিড নেটওয়ার্ক, কোনো নেই, ঝামেলা নেই। আর এই স্টারলিংক ইন্টারনেট হচ্ছে এমন একটা জিনিস যে আপনার যত মানুষই হোক সবাই মিলে সমানভাবে ভাগাভাগি করে নিতে পারবে। তো চমৎকার একটা ডিসিশন নিয়েছে এই লঞ্চ কর্তৃপক্ষ। এবং এরকম স্টারলিংক ইন্টারনেট আমি শুনেছি পারাবত 18তেও নাকি লাগানো হয়েছে, তবে তার কোনো নমুনা পেলাম না গতকালকে। আর মানামিতে তো সবসময় নেটওয়ার্ক দেখছিলাম, আর অ্যাডভেঞ্চার 9 লঞ্চেও লাগানো হয়েছে শুনছি, এবং এম খান সাথেও নাকি লাগানো হয়েছে। তো এভাবে সব লঞ্চই লাগানো হোক, তাহলে আমরা এই নদীপথে যে কিছুটা নেটওয়ার্ক বিচ্ছিন্নতা হয়, বিশেষ করে রবি সিমে মাঝে মাঝে নেটওয়ার্ক পাওয়া যায়, নেটওয়ার্ক পাওয়া যায় রবি সিমে, আর বাকি অন্যান্য সিমে তো নেটওয়ার্কই পাওয়া যায় না। এজন্য এরকম স্টারলিংক ইন্টারনেটের ব্যবস্থা থাকলে অবশ্যই সেটা যাত্রীদের জন্য অনেক সুখকর বিষয় হবে, অনেক ভালো একটা বিষয় হবে। তো আর বকবক না করে এখন লঞ্চ থেকে নামি। এদিকে আমরা নামতেই লঞ্চে নামার জন্য নিচে সামনে আসলাম, এর মধ্যে দেখেন পারাবত 18 হাজির, আমাদের বরিশালের গোল্ড 24 ক্যারেট। এই গোল্ডেন কালার পারাবত 18 দেখতে পাচ্ছেন, নদীর মাঝখান থেকে সে সংকেত দিয়েছে ইতিমধ্যেই এবং সে আসতেছে। আর এই যে ফাঁকা জায়গা রাখা হয়েছে তার জন্য, এই ফাঁকা জায়গায় সে ঢুকবে। তো প্রিয় দর্শক, আমরা ঘাটে নেমে গিয়েছি। এই দেখেন মানামি লঞ্চ, কি জানি এই দেখেন এটা কি জানি, এটা ভুলে গেছে না। হ্যালো গাইস, আমি ভিডিও করছি, আমরা সুমন ভাইয়ের বাচ্চা, এই যে সুমন ভাই, এই যে সুমন ভাই। আল্লাহ, একটা পিচ্চির ভিডিও যারা দেখেন নাই দেখেন, অনেক মজার। এদিকে কীর্তনখোলা 10 আছে আর কুয়াকাটা 2 আছে, এই লঞ্চ দুইটা এখানে অলস সময় পার করতেছে। আর যেটা দেখানোর জন্য এখানে আসলাম সেটা হচ্ছে পারাবত 18, এই লঞ্চটাও চলে আসছে, এখন ঢুকতেছে। দেখেন অনেকে যেটাকে বিশ্ব পারাবত 18 বলে ডাকে, বিশ্ব পারাবত। ও বাপরে, এবং আমাদের বরিশালের 24 ক্যারেট স্বর্ণ, একদম গোল্ডেন কালারের মাখামাখি, পারাবত মানেই হচ্ছে গোল্ড। তো যাই হোক, তো পারাবত 18 ঘাটে চলে আসলো। আমাদের মানামি এসেছে বলতে গেলে 7টা 5 মিনিট বলতে পারেন, 7টাই এসে পড়েছে, আর এর 10 মিনিট পরে চলে আসলো পারাবত 18। একটু আল্ট্রা ওয়াইড লেন্সে দেখাই, তাইলে সম্পূর্ণটা আসবে। আজকের অফিসিয়াল 2টা লঞ্চই চলে আসছে ঘাটে। তো দর্শক, যারা এখনও ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব না করে থাকলে ভাই কোনো রকমের কিপটামি চলবে না, সিপটামি একদমই বাদ দিয়ে দেন। দ্রুত লাইক করেন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখতেছেন, কী টাইপের ভিডিও দেখতে চান এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলুন, এবং আপনাদের ভ্রমণ প্রিয়, লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন। তো আর কি বলবো, বলার কিছুই নাই। আজকের জন্য এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি লঞ্চ ভ্রমণ করুন এবং শৈত্যপ্রবাহ থেকে নিজেকে একটু লুকিয়ে রাখুন। প্রচুর ঠান্ডা।
ধন্যবাদ সকলকে। আরে বাপ রে, কেমনে কেমনে বাড়ি মাইরে উঠে যাইতেছে, আবার নেমে যেতেছে। এখন পর্যন্ত ভায়া লঞ্চ ফারহান সাত নাকি, হ্যাঁ ফারহান সাত এখনও আসে নাই, তো কুয়াশায় আটকা পড়েছে। একবার বাড়ি মাইরে নিচে নেমে গেছে, আবার উঠতেছে, কী অবস্থা। তো যাই হোক, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।